তামিমকে আরও শানিত হতে হবে, তার ফিটনেসকে আরও ইমপ্রুভ করতে হবে। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে, যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। সময় সবচেয়ে সেরা উত্তরটা দিতে পারবে। কেন কারণটাই তো খোঁজার চেষ্টা করা হচ্ছে, টিম ম্যানেজমেন্ট সেটাই খুঁজছেন। যদি ওপরের থেকে আমাদের ব্যাটিংয়ের এই বিপর্যয়টা না হতো, যেটা পাকিস্তান সিরিজ থেকেই শুরু হয়েছে, পর্যায়ক্রমে চলছে কম কম বেশি, তো এখান থেকেই আমাদের বড় ক্রাইসিসটা আসলে। মিডল অর্ডার আমি বলবো যে এই সিরিজটাতে স্পেশালি অনেক ভালো খেলেছে, না হলে হয়তো আরও খারাপ কিছু হতে পারতো। বাট এটা নিয়ে নিশ্চয়ই কোচরাও কাজ করছেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু খেলোয়াড় ইনজুরির কারণে মানে প্রিমিয়ার কিছু প্লেয়ারকে আমরা দলে পাইনি, সেটাও একটা সত্য, যে সেটাও একটা কারণ। তো এটা নিয়ে নিশ্চয়ই কাজ করছে কোচরা, এটা কোচদের কাজ করার বিষয়। দেখেন এখন আমরাও বুঝতে পারছি যে লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে, যে কোয়ালিটির তিনি ব্যাটসম্যান, তিনি সাদা বলে ঠিক ততটা মোটেই ধারাবাহিক না। এই কারণে একটা টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। তো এই মুহূর্তে তিনি T20 আমাদের একটা ফরম্যাটের ক্যাপ্টেন, একটা সিরিজ চলছে। আমার মনে হয় যে আমরা এত ডিটেইলে এটা নিয়ে এই মুহূর্তে কথা বলার জন্য আমি মনে হয় এটা আদর্শ সময় না। তবে এতটুকু বলতে পারি, উই আর সার্টনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। লিউ ভাই, দুটা প্রশ্ন এদিকটা লিউ ভাই। এক নম্বর হচ্ছে যে একটা ডেলিভারি তো করা যায়। এটা আচ্ছা, আপনি দুইবার ব্যাট করবেন। ওকে লিউ ভাই, প্রথম বিষয় যেটা, যে একজন আউট অফ ফর্ম ক্রিকেটার হতেই পারে, আপনি খেলেছেন লিউ ভাই, সবসময় ফর্ম একরকম থাকে না, তাকে হচ্ছে হুট করে ক্যাপ্টেন্সি দেওয়াটা কতটুকু আদর্শ? আমরা যদি খেয়াল করি যে তিনি 7টা ম্যাচের 3টাতে নিশ্চয়ই ইচ্ছাকৃত আউট হননি, 0তে আউট হয়ে গিয়েছিলেন ডিফারেন্ট ফরম্যাটে। তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, এসেও তিনি সেই ধারাবাহিকতা রাখলেন, প্রথম বলেই আউট হয়ে গেছেন। এটা কিছুটা কি এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে কিনা ওই পার্টিকুলার ক্রিকেটারের উপরে, যিনি নিজেই ফর্মে নেই, আবার তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার এক্সট্রা রেসপন্সিবিলিটি দেয়া? নাম্বার 1। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে লিটনকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, টু বি ভেরি অনেস্ট, আপনি কি বা আপনার যে সিলেকশন প্যানেল, আপনারা কি ব্যাপারটা জানতেন কিনা? আপনাদের পরামর্শ নেওয়া হয়েছে কিনা? আপনাদের ইনপুট কি ছিল যদি পরামর্শ নেওয়া হয়? আচ্ছা, আমি পিছনের দিক থেকে শুরু করি। জি। একটা হচ্ছে যে আমাদের যে দায়িত্ব আছে তার মধ্যে জাতীয় দল নির্বাচনটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে, এবং জাতীয় দলের জন্য ক্যাপ্টেন কাকে বিবেচনা করা হবে এটা সম্পূর্ণরূপে বাংলাদেশ বোর্ডের এখতিয়ার, এবং সেটা স্বল্পকালীন সময়ের জন্য হবে না দীর্ঘকালীন সময়ের জন্য হবে, আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা নির্ধারণ করে, এবং এবারও তাই করা হয়েছে। এখানে বেসিক্যালি আমাদের থেকে এই যাবৎকালীন আমি জয়েন করার পরে আমাদের কাছ থেকে শুধু এ টিম এবং হাই পারফরমেন্স টিমের জন্য ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেকমেন্ডেশনটা চাওয়া হতো। বাট জাতীয় দলের জন্য আমি জয়েন করার পর থেকে অ্যাটলিস্ট বলতে পারি যে কখনো কোনো রিকমেন্ডেশন চাওয়া হয়নি। আর প্রথম প্রশ্ন যেটা ছিল যে আউট অফ ফর্ম একজন ক্রিকেটারকে ক্যাপ্টেন্সির মতো গুরু দায়িত্ব দেওয়াটা আসলে কতটুকু আদর্শ আপনি মনে করেন অ্যাজ এ এক্স ক্যাপ্টেন অ্যান্ড সিলেক্টর ক্রিকেটার? এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, যে আমি এখন বোর্ডের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে কথা বলছি, বোর্ডের অধীনে চুক্তিবদ্ধ একজন নির্বাচকদের প্রধান হিসাবে কথা বলছি। আমার কিছু জব ডেসক্রিপশন আছে, আমার কিছু কোড অফ এথিক্স আছে, সেই এথিক্সের বাইরে গিয়ে আমি কথা বলতে পারবো না। হয়তো অন্য কোনো সময় আমি এটার পূর্ণাঙ্গ উত্তরটা হয়তো দিতে পারবো। বাট আমি মনে করি যে নিশ্চয়ই খুব স্বল্প মেয়াদি কোনো একটা হিসাব ক্যালকুলেশন করেই হয়তো বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে, কারণ বোর্ডের হাতেও যে খুব অনেক অপশনস ছিল, হয়তো সেই অবস্থায় বোর্ড ছিল না, অনেক খেলোয়াড়ই ইনজুর্ড ছিল। আর যে পজিটিভ সাইডটা আমি দেখি, যে একজন ব্যাটসম্যান যখন আউট অফ ফর্ম এবং
সেটা যখন তিনি কন্টিনিউ করে যাচ্ছেন অ্যাজ এ নতুন দায়িত্ব পাওয়ার পরও, তখন তার টিম তাকে যে সাপোর্টটা করেছে টু মেক হিম অ্যাজ এ একজন বিজয়ী মানে দলের ক্যাপ্টেন হিসেবে দিন শেষে, আমার মনে হয় সেটা হয়তো তাকে অনুপ্রাণিত করবে। আই থিঙ্ক টিম হ্যাজ ডান এ ওয়ান্ডারফুল জব ফর দেয়ার ক্যাপ্টেন। সন্তুষ্ট জায়গাটা তো কখনোই শেষ হয় না, মানে কেনা আরও বেটার করতে চায়। প্রতিদিনের কাজকে তারপরের দিন চ্যালেঞ্জ করাটাই ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আনলেস টিম আপনাকে কমফোর্ট জোনে নিয়ে যদি যায় উইথ দ্য পারফরমেন্স, দেন ইউ ক্যান বি কমফোর্টেবল। বাট সেই জিনিসটা ঘটছে না। তবে আমরা আমাদের প্রসেসটাকে ঠিক রেখেছি। আমার মনে হয় যে পর্যায়ক্রমে যে ট্রেনিংটা শুরু হয়েছে হাই পারফরমেন্স অ্যান্ড টাইগার্সের মাধ্যমে, এই T20 ফর্মেটে আপনারা NCL দেখতে পাচ্ছেন এখন, এবং পর্যায়ক্রমে আপনারা এতটুকু আমি বলতে পারি যে ওভারনাইট তো ওগুলো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। তবে আগে যেমন কিছু অনেক খেলোয়াড়ই 3টে ফর্মেটই খেলতো, পর্যায়ক্রমে অনেকেই সরেও গেছে, তারা অবসর নিয়েছে। পর্যায়ক্রমে আমরা কিছু স্পেশালাইজ প্লেয়ারকে দলভুক্ত করার চেষ্টা করব ফরম্যাট অনুযায়ী, ইফ দে কাম আপ টু দেয়ার মার্ক। দেখেন, ভবিষ্যৎ নিয়ে ইটস টু আর্লি। আপনি যেটা প্রশ্নটা করছেন, ছুড়ে দিয়েছেন আমাকে, ইটস মিন যে এরপরে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে আপনি আঙ্গুল দিয়েছেন। আমার মনে হয় মানে সময় সবচেয়ে সেরা উত্তরটা দিতে পারবে। স্টিল আমরা মনে করি মেহেদী মিরাজ ইজ এ ভেরি গুড বোলার। হয়তো অনেকেই জানেন যে হি ইজ সাফারিং ফর হিজ গ্রোয়েন প্রবলেম এর জন্য। তো আমরা ইতিপূর্বে কিন্তু বলেছি যে শেখ মাহাদি ইজ এ ভেরি স্পেশালাইজড বোলার আমাদের T20-র জন্য, এবং T20 বিশ্বকাপে কিন্তু আমরা মেহেদী মিরাজের থেকে তাকে অ্যাজ এ বোলার হিসাবে এগিয়েও রেখেছিলাম। সো আমরা ওই জায়গাটাতে স্টিক করতে চাই। বাট কেউ যদি ক্রমান্বয়ে তার কুশলতা দিয়ে, তার পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে পারে, যে কেউ যে কাউকে হটিয়ে যে কোনো সময় আসতে পারে। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না, তার অন্য ব্যাপারটা। এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কি না। যদি থাকেন, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল। না, ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটা গতানুগতিক ইস্যু না, ইটস এ অ্যাবনর্মাল ইস্যু যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটছে। অ্যান্ড তামিমের ইস্যুটাও তো অনেকদিন ধরে সে কেউ যদি নিজেকে উইথড্রল জায়গায় নিয়ে রাখে, তো সেই জায়গায় আসলে বেশ এর আগে আপনি জানেন যে একটা ভিন্ন একটা বোর্ড ছিল, সেখানে মত পার্থক্য ছিল, অনেক ইস্যুস ছিল। বাট আমার বিশ্বাস যে এই নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসছেন, এবং উইথ এক্সপেকটেশন যে তিনি একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন। সো দ্যাট এখানে আমরা তার সঙ্গে নিশ্চয়ই এখন আলাপ করার মতো একটা পর্যায়ে চলে গেছি, এবং আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। তামিমকে আরও শানিত হতে হবে, তার ফিটনেসকে আরও ইমপ্রুভ করতে হবে। যখন সে একটা জিনিসের জন্য ডিজায়ার করবে, তখন ডেফিনেটলি যে খেলোয়াড়টা এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সে জানে যে গ্লোবাল টুর্নামেন্টে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, কী ধরনের সহযোগিতা হি উইল এক্সপেক্ট অর বোর্ড উইল অফার। আই থিঙ্ক এই সমস্ত ব্যাপারগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে আমি কখনোই মনে করি না। বেসিক্যালি আমরা নির্বাচন প্রক্রিয়ায় যে জিনিসগুলো ফলো করার চেষ্টা করি, নর্মাল যে প্রসিডিউরটা, সেটা হচ্ছে যে ইনজুরির ক্ষেত্রে কোনো সমস্যা করার আছে কি না, সেটা আমাদের ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ট্রেনার সম্মিলিতভাবে আমাদেরকে সেই অ্যাভেলেবিলিটিটা তারা জানান দেয়। এর বাইরে যদি কোনো কারণে অন্য কোনো ভিন্ন কোনো ইস্যু, রাজনৈতিক ইস্যু কিংবা এর বাইরেও যদি কোনো ইস্যু আসে, সেখান থেকে যদি
আমরা বোর্ড কর্তৃক অবহিত হই যে এই খেলোয়াড়টি এই সিরিজে কিংবা এই আসন্ন সিরিজে নির্বাচনের জন্য অ্যাভেলেবল না, তাহলে আমরা সেই দিক নির্দেশনা পালন করি। আমরা উই আর লুকিং ফরওয়ার্ড, বোর্ড আমাদেরকে যেভাবে গাইড করবে আমরা সেভাবেই আমরা আগাবো। লাস্ট ওয়ান ভাই একটা কোয়েশ্চেন আছে নিরু ভাই, আপনি বলছেন যে লিটন দাসের পারফরমেন্স একটু কনসার্ন, আসলে সবাই কনসার্ন, আসলে সে একজন প্রমিনেন্ট ব্যাটসম্যান বাংলাদেশের, বাট আপনার কাছে কি মনে এনসিএলে কিন্তু দুর্দান্ত কিছু প্লেয়ার পারফর্ম করছে, আরিফুল হক, জিসান আলম, তো যারা আসলে অফর্মে থেকে ন্যাশনাল টিমে যাচ্ছে, মানে ম্যাচ খেলতেছে, ম্যাচ পাচ্ছে, তো তাদের কারণে কি আসলে যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছে তারা কি ডিপ্রাইভড হচ্ছে? লিটন কুমার দাসের এক্সাম্পলটা যদি বলি, ইনফ্যাক্ট যখন অনেক এওয়ে ট্যুর থাকে তার তখন প্রক্রিয়াটা কেমন তখন আমাদের জন্য আসলে অনেক কিছু হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যায়, মানে যেখানে যেতেই 2-3 দিন লেগে যায়। এই সিরিজটা যদি দেশে থাকতো আই বিলিভ সেখানে হয়তো আপনারা কিছু চেঞ্জেস দেখতে পেতেন, যেটা নাকি আমরা খুব র্যাপিড, খুব কুইক কোনো পদক্ষেপ হয়তো নিতে পারতাম। তো আগামীতে যে বিশ্বকাপ আমাদের আছে, তো সেটার জন্য আমরা কিন্তু ইতিপূর্বেই বলেছিলাম যে আমরা আসলে এই সিরিজটার পর থেকে আমাদের সামনে যে বিপিএল আছে সেটাকে আমরা ক্লোজলি মনিটর করব। পরবর্তী পর্যায়ে প্রায় এশিয়া কাপ সহ 20টার উপরে T20 ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে, তার আরেকটা সিজন আসবে বিপিএলের, সো দ্যাট আমাদের যারা ইয়াংস্টার্স আছে এবং এর মধ্যে এইচপি এই টিমেরও অনেকগুলো খেলা আছে, সো তাদেরকে এই ডোমেস্টিক লেভেলের ভালো খেলোয়াড় থেকে আরেকটু উপরের স্তরে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করব এবং কিছু পরিবর্তন এই প্রসেসের মধ্যে দিয়ে আমি আশা করি আসবে। সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস, এবং ক্রিকেট অপারেশনসের থ্রু সিলেকশন প্যানেল, তো কাজেই এইটা ওই প্রক্রিয়ার মধ্যেই চলবে, আগামী তো সেভাবেই চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ।